দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো আলী জহির আশরাফ অ্যান্ড কোং এর ম্যানেজিং পার্টনার মোহাম্মদ আলী এফসি এর সঙ্গে। মোহাম্মদ আলী, আপনাকে স্বাগতম একুশে বিজনেস। ধন্যবাদ। আমরা জানি যে আইসিবি যে ৩,০০০ কোটি টাকা পাওয়ার কথা ছিল, যার গ্যারান্টার সরকার, তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংক এটির অনুমোদন দিয়েছে। তো এইটি আমাদের যে তারল্য কিন্তু বেশ খানিকটাই কমে গেছে। যদিও আজকে ১০০ কোটি টাকার মতো বেশি লেনদেন হয়েছে, তো আমরা দেখছিলাম যে ৩০০ কোটি টাকার আশেপাশে লেনদেন হচ্ছে। তো তারল্য বৃদ্ধিতে কতখানি সহায়তা করবে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, ধন্যবাদ রণ। বেসিক্যালি আইসিবি হচ্ছে একটা মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের মতো কাজ করে। আচ্ছা। আইসিবি যদি একটু লিকুইডিটি সাপোর্ট থাকে, তখন বাজার যদি সিভিয়ারলি পতন হয়, ভালো ভালো শেয়ারেরা বাই করে, আবার যদি বাজার আপ হয় ওরা কিছু সেল টেল করতে পারে। আচ্ছা। তো এটা আসলে বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিয়েছে। এরপরে বাংলাদেশ ব্যাংক হয়তো তাদের সাথে কোঅর্ডিনেট করবে যেসব ব্যাংকের লিকুইডিটি আছে সেখান থেকে ফান্ডটা রিলিজ করার জন্য। এটা হচ্ছে ব্যাপার। বেসিক্যালি এটা নিউজের কারণে বাজার একটু স্ট্রাকচার হয়েছে আর কি, আজকে একটু কিছু আস্থা পেয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, এটা আসলে আইসিবি যে ৩,০০০ কোটি টাকা শেয়ার কিনে ফেলবে সেটাও না। আবার যে এখন বিনিয়োগকারীদের জন্য যেটা মেসেজ, যে সরকার আন্তরিক যে আইসিবি কেও ফান্ড দিচ্ছে, সরকার ট্যাক্সেশন রেট কমাই দিচ্ছে, যেহেতু ইন্টারেস্ট রেট একটু হাই, একটু ধৈর্য নিতে হবে, ধৈর্য নিলে আস্তে আস্তে বাজার হয়তো একটা রেজাল্ট আসবে। মানে বাংলাদেশ ব্যাংক, এনবিআর, এসিসি, মানে আগে যেমনটা ছিল কেমন যেন পুঁজিবাজার বিমুখ মনে হচ্ছিল, তো এখন কিছুটা পুঁজিবাজার বান্ধব মনে হচ্ছে বিভিন্ন রকম নীতিগত সিদ্ধান্ত নেওয়ায়। তো আইসিবি যে ৩,০০০ কোটি টাকা পাবে, সেখান থেকে তো তাদের উচ্চ সুদে ঋণ নেওয়া কিছু তহবিলও তো আসলে সেই টাকাটা আসলে দিতে হবে। কিভাবে দেখছেন? আর এই মুহূর্তে ৩,০০০ কোটি টাকা অন্য সময়ের ১০,০০০ কোটি টাকা সমান কিনা, মানে কিভাবে দেখছেন বিষয়গুলোকে? না, এটি যে গুড অপরচুনিটি ফর আইসিবি, কারণ এখন শেয়ারের দাম তো 1/3 হয়ে গেছে, অথবা ৪ ভাগের ১ ভাগ হয়ে গেছে। হাই ভ্যালুতে অনেক শেয়ারের ডিভিডেন্ড ইল্ড আছে ৯, ১০, ১১। আইসিবি যদি ৮, ৯ লোন ম্যানেজ করতে পারে, ডিভিডেন্ডটা অনেক বেশি আসবে। বাজারে আইসিবি তে তো কিছু রুগ্ন শেয়ার আছে, কিছু সমস্যা আছে, কিছু লোন আছে যেগুলো আছে, যেটা স্ট্রাকচার হয়ে গেছে। এবং আইসিবির জন্য এটা কিন্তু গুড অপরচুনিটি, এই টাকাটা পেলে। বিনিয়োগকারীদের জন্য ভালো সুবিধা হচ্ছে, আইসিবি যদি সাপোর্ট দেয়, নিচের দিকে যাওয়ার সম্ভাবনাটা কমে যাবে। এর তাদের যে লসটা একটু কমে আসবে। বেসিক্যালি একটা স্টক মার্কেট তখনই ভালো হয় যখন ডিমান্ড সাইডটা হাই হয়। আমাদের এখন ডিমান্ড সাইডটা কিন্তু হাই না, কারণ হচ্ছে যে ইন্টারেস্ট রেট ইজ টু হাই। দেশের অর্থনীতির অবস্থা বিভিন্ন বিষয় মিলায় ডিমান্ড সাইডটা আসলে ওইভাবে গ্রো করতেছে না। এটা একটু বিয়ার স্ট্যান্ডে আছে, এবং আমরা যেটা মনে করি যে এই অবস্থাটা হয়তো কনসোলিডেশন করতে কিছু সময় লাগতে পারে। তো বিনিয়োগকারীদের প্রথম কাজ হবে, যেহেতু সরকার নীতি সহায়তা দিচ্ছে, ট্যাক্স কমায় আছে, ফান্ডিং করতেছে, অর্থনীতিকে রিঅর্গানাইজ করার চেষ্টা করতেছে, বিনিয়োগকারীদের কাজ হবে একান্ত দরকার না হলে শেয়ার সেল না করে অপেক্ষা করা। আচ্ছা আচ্ছা, আইসিবি ৩,০০০ কোটি টাকা নিয়ে বলছিলেন, তো সেক্ষেত্রে তারা যদি ঋণ পরিশোধও করে, সেক্ষেত্রে তো তাদের ক্রয় সক্ষমতা আসলে বাড়বে, তারা আরও স্ট্রঙ্গার হবে আগের চাইতে। তো একটু জানতে চাইবো হচ্ছে, যেটা আমরা বলছিলাম, সরকার কিন্তু অনেক বাজার বান্ধব, অনেক আন্তরিক, এসিসি, এনবিআর অথবা বাংলাদেশ ব্যাংক সবাই বেশ খানিকটা আন্তরিক, এবং শেয়ারের দামও কিন্তু অনেক লুক্রেটিভ প্রাইসে আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আসলে অনেক ব্যাংকের কিন্তু তারল্য আছে, তারা কেন আসছে না? অনেক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, তারা কেন আসছে না? মিউচুয়াল ফান্ডকে আরও কীভাবে শক্তিশালী করা যায়, তারল্য আরও কীভাবে বাড়ানো যায়? এখানে আসলে দেখো, যেটা হচ্ছে শিষ্টের লালন দুষ্টের দমন, যেটা দীর্ঘদিন ধরে হয়নি। এই কমিশন যেহেতু আসছে, যদিও এরা মার্কেটের ব্যাপারে এফিশিয়েন্ট বলা যাবে না, হয়তো তারা ম্যানেজমেন্টটা বা স্ট্রাকচারটা বুঝে, মার্কেটের ভিতরটা তাদের সময় লাগবে। সত্য যেটা, তারা তো মার্কেট মানে মার্কেটের একদম একটি লোক না। এখন যে জিনিসটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ড যারা আগে যেসব হসপস করেছে, ফান্ড ডাইভার্সিফিকেশন করেছে, এগুলা করাতে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা পুরোটাই বসে গেছে। এখন যদি মিউচুয়াল ফান্ডটাকে রিঅর্গানাইজ হয়, যেমন ভালো ভালো আইপিও নিয়ে আসতে পারে, এবং এটা মার্কেটের ডিমান্ড, এই দেশে ইন্ডাস্ট্রির একটা ডিমান্ড হবে, যেহেতু ব্যাংক গুলা রুগ্ন হয়ে গেছে, প্রায় ১২টার মতো ব্যাংক রুগ্ন হয়ে গেছে, এরা কোনো প্রজেক্ট ফাইন্যান্স করতে পারবে না। তাহলে যারা ব্যবসা করে তাদেরকে ক্যাপিটাল মার্কেটে যেতে হবে, ক্যাপিটাল মার্কেটকে রিঅর্গানাইজ করতে হবে,
এবং ভালো শেয়ার সাপ্লাই দিতে হবে, ভালো ম্যানেজমেন্ট নিয়ে আসতে হবে। আচ্ছা এটা অর্থনীতির জন্যই দরকার। আমি সরকারকে মনে করি, যেহেতু অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আমারও দু একটা কথা হয়েছে, উনি খুব পুঁজিবাজার বান্ধব এবং উনি জিনিসটা বোঝে। রাদার আগের গুলার থেকে আগের মুশারফের সাথে কথা বলার সৌভাগ্য আমার হয়েছে, আর রোরাস কামাল সাহেবের সাথে তো কথা হয়েছে। আমার মনে হয়েছে যে উনি আরো মোর মেটিকুলাস। আচ্ছা আচ্ছা। তো সেই ক্ষেত্রে উনি হয়তো এই দেশের মানি সাপ্লাইকে বাড়ানোর জন্য, ক্যাপিটাল ফ্লোকে বাড়ানোর জন্যই পুঁজিবাজারকে একটা স্ট্রাকচারাল রিফর্ম করতে হবে এবং পলিসি সাপোর্ট দিতে হবে, এবং সেক্ষেত্রে বিনিয়োগকারী একটা বেনিফিট পাইতে পারে। এবং এই জন্য বিনিয়োগকারীদের যেটা দরকার, ধৈর্য এবং ভালো ভালো শেয়ার দেখে বিনিয়োগ করা। অবশ্যই। এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে যা যা করণীয় আসলে সুশাসন প্রতিষ্ঠা আরও অনেক কিছু, এটা অবশ্যই নিশ্চিত করতে হবে। তো আপনি যেটা বলছিলেন যে ব্যাংক থেকে রিটার্ন কিন্তু আসলে বেশি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটা বড় মাস পিপল আমাদের পুঁজিবাজারে দেখি, তারা কিন্তু আসলে পুঁজিবাজারে বিনিয়োগ করতে আসলে ইন্টারেস্টেড, তারা আসলে ব্যাংকিংয়ে যাইতে চায় না, এরকম আমরা তো দেখি। এবং সেক্ষেত্রে যদি একটু বলি যে যখন ইন্টারেস্ট রেট কম ছিল তখনও কিন্তু আসলে বাজার যে ওইটার প্রভাব পড়েছে সেটা কিন্তু আমরা দেখি নাই। তো এখন আমরা ওইটার প্রভাবের কথা বলছি আসলে। না না রনো, জি এটা ঠিক না। আচ্ছা। যেমন 17 সালের বাজার যখন ব্যাক করে, জি জি তখন কিন্তু কল মানি রেট ছিল 1, আচ্ছা। ইন্ডিয়ান রেট ছিল 5 থেকে 6। ঠিক আছে, আমরা তো বাজারে আছি। 21 সালে করোনার সময় কিন্তু ইন্ডিয়ান রেট ওয়াজ 6 to 7, ব্যাংক রেট 9। এখন সমস্যা হচ্ছে একটা জায়গায়, আমাদের এখানে প্রায় অনেকগুলা অড আইপিও, খারাপ আইপিও আসছে। এইসব শেয়ার তো একজনে পাম্পিং করে, পাম্প এন্ড ডাম্পিং করতে। আর এই কারণে ভালো শেয়ার গুলো বাড়তে পারে। এখন যেটা হয়েছে, আমরা যেটা বিশ্বাস করি, এখন যে অংশটা হয়েছে যে লাস্ট কাপল অফ ডেজ যেটা দেখলাম, যে ভালো শেয়ারের একটা মুভমেন্ট আসতেছে আস্তে আস্তে। এবং যেগুলা ভালো পারফর্ম করতেছে, যদি ডিভিডেন্ড ভালো, আর্নিং ভালো, হয়তো আর একটা কোয়ার্টার পুঁজিবাজারকে অপেক্ষা করতে হবে। ইন্টারেস্ট রেট হাইয়ের কারণে যারা লিভারেজ কোম্পানি, তাদের আর্নিং কিছু ডাউন করবে, ডিভিডেন্ড পেমেন্ট ক্ষমতা কিছুটা কমে আসবে। আলটিমেটলি তাদের স্ট্রাকচার তো ঠিক আছে। দেখেন, প্রত্যেকটা জিনিসে ইনফ্লেশন হয়েছে। একটা কোম্পানি যদি 1000 কোটি টাকা বানানো যেত, এখন 2000 কোটি টাকা, অথচ তার শেয়ার হয়ে গেছে অর্ধেক। তাহলে তাত্ত্বিক ভাবে বা প্র্যাকটিক্যালি তাকালে শেয়ারের দাম কিন্তু অনেক আন্ডার করে। কারণ যে কোম্পানির শেয়ার আগে লো ইনফ্লেশনে ছিল 200 টাকা, এখন হয়ে গেছে 100 টাকা, হয়ে অল প্রোডাক্ট, তার অল মেশিনারির দাম কিন্তু বেড়ে গেছে। তো তার দাম তো বাড়ার কথা। তো এটা একটু সময় লাগবে। এই সময়টা ঘুরে অর্থনীতি ইয়ে করলে হয়। এটা পাকিস্তানের মার্কেটও লাগছে, শ্রীলঙ্কার মার্কেটও লাগছে, ইভেন ইন্ডিয়ান মার্কেটও লাগছে। 92 যে হর্ষদ মেহতার কেলেঙ্কারি, তখন 1400 ইন্ডেক্স থেকে গেছে 4500, আবার চলে এসছে 2500, সেখান থেকে এখন 80,000। আমাদের যেটা করতে হবে, পরিধানযোগ্য ব্যাপার হচ্ছে ভালো ভালো কোম্পানি নিয়ে আসতে হবে, এবং দুঃখের দমন, সৃষ্টির লালন, এবং পলিসি সাপোর্ট দিতে হবে, পার্টিকুলারলি ট্যাক্সেশন এন্ড ব্যাক। সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। তো সুশাসন প্রতিষ্ঠাতে আসলে অনেক উদ্যোগী নিচ্ছে আসলে। তারা বলছেন যে ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট না করলে আসলে জরিমানা করা হবে, এরকমটা আমরা দেখছি। টাস্ক ফোর্স গঠন হচ্ছে, অনেক কিছুই আসলে তারা করছে। আসলে আরও আসলে কি করলে ভালো হয়, কোনো যদি আমরা যেটা মনে করি, এটা ভেরি গুড কোশ্চেন। প্রথম কথা হচ্ছে ডিমান্ড সাইডটা বাড়াইতে হবে, মানুষ শেয়ার বাজারে নিয়ে আসতে হবে, নিয়ে আসলে তাদের যে ট্যাক্সেশন যে প্রণোদনা, সেটা আবার এনহ্যান্স করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে পুঁজিবাজারে যেসব কোম্পানি লিস্টেড আছে, তারা তো প্রপারলি অ্যাকাউন্টিং করতে হবে, প্রপার ট্যাক্সেশন দিতে হয়। একটা কোম্পানির এখন যে অবস্থা, যে সে যদি কোনো খরচ করে 7% ভ্যাট দিতে হয়, তো সে যদি কোনো মাল কিনে 3% তাকে কাটতে হয়। যার থেকে মাল কিনে সে তো দেয় না, তুমি দাও জমা, তাহলে কত, 7-3-10। তো যদি ব্যাংক লোন থাকে 14, 24% তার হচ্ছে এমনি কস্ট, উইদাউট দ্য ম্যানেজমেন্ট কস্ট। 28-29% যদি ব্যবসায়িক কস্ট হয়, তো সে ডিভিডেন্ড দিবে কিভাবে, চালাইবে কিভাবে? যদি ব্যাংক লোন বন্ধ করে দেয়, কোম্পানিগুলো তো ঠিক হবে না। সরকার এখান থেকে যে প্রভূত পরিমাণ টিডিএস, বিডিএস, বিভিন্ন ফরম্যাটে ট্যাক্স কেটে নিয়ে কোম্পানিগুলো দুর্বল করতেছে, এই জায়গাটা মনে হয় একটু আরো একটু সহনশীল ভাবে দেখা উচিত। এবং লিস্টেড কোম্পানির সাথে পুরো বিশ্বতে 15% ট্যাক্স ডিফারেন্স থাকে, পার্টিকুলারলি আমাদের মতো ভলান্টিয়ার মার্কেটে তো 20 থাকা উচিত। এবং এইগুলো যদি কমায় দেয়, তাহলে ভালো ভালো কোম্পানিরা কিন্তু বাজারে আসবে। আর এরা যখন আসবে, ওরা যদি পুঁজিবাজার থেকে ক্যাপিটাল পেয়ে যায়, ব্যাংকের উপর চাপ কমে যাবে, অর্থনীতি কিন্তু অন্যভাবে, অর্থাৎ কস্ট অফ ডুইং বিজনেস অনেক কমাতে হবে। একদম শেষ পর্যায়ে 30 সেকেন্ডে জানতে চাইবো যে 5000-এর যে মনস্তাত্ত্বিক লাইন, এর নিচে নামার সম্ভাবনা কতখানি দেখছেন আপনি এই মুহূর্তে?
পুঁজিবাজারে আসলে কোনো ফোকাল পয়েন্ট নাই। আচ্ছা, কেউ যদি মনে করি 5,000 নামলে 400 নামবে, আচ্ছা, 6,000 উঠলে আরো 500 উঠবে, ইট ইজ এ রং আইডিয়া। আচ্ছা, বেসিক্যালি এটা হচ্ছে উন্নত মার্কেটে প্যাটার্ন বিহেভিয়ার এক ধরনের, আমাদের একটা ছোট মার্কেট। আমেরিকান মার্কেট হলো এগুলাকে পিন পয়েন্টিং করে, আচ্ছা, বাংলাদেশে এটা কোনো পিন পয়েন্টিং করে না। আচ্ছা, কালকে যদি যে কোনো একটা ঘটনা লাগলেই পড়ে যাবে, আচ্ছা। আবার আরেকটা নিউজ আসলে উঠে যাবে। সুতরাং এটাকে মানে টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা বলি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলি, এগুলো খুব একটা কাজে দেয় না আমাদের মার্কেটে, তাই তো? আমাদের এখানে কাজে দিবেন, আমাদের এখানে ছোট মার্কেট, এটা বড় আচ্ছা। মার্কেটে এখানে অনেক কনজিউমার, সেখানে এটা কাজ করে। আচ্ছা, আর অনেক ম্যাচিউরড হতে হবে আমাদের মার্কেটকে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। একুশে বিজনেসকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ, এবং এই দুদিনে একটু ধৈর্য সহকারে পুঁজিবাজারে বিহেভ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। অবশ্যই, থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ পুঁজিবাজার নিয়ে কথা বলছিলেন আলী জহির, আশরাফ অ্যান্ড কোং এর ম্যানেজিং পার্টনার মোহাম্মদ আলী এফসিএ। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি।